পরে প্রথমে যে আউটপুট পাবো সেটা কি D1 ডায়োডের জন্য না, এরপরে পাই থেকে 2 এর জন্য আবার দেখো D2 এর জন্য পাচ্ছি, অনুরূপভাবে আবার সিমিলারলি ফরওয়ার্ড ফেজে আবার D1 এইভাবে D1 D2 D1 D2 এর জন্য বুঝা গেছে, D1 D2 D1 D2 করে পাবে। অর্থাৎ এখানে দেখো যে আউটপুট যে কারেন্ট এটা নষ্ট হচ্ছে না নাকি, অর্থাৎ এই দেখো আজকে আমরা সম্মুখ বায়াস আর বিপরীত বায়াস শেষ করেছি। সম্মুখ বায়াস মানে কি আর বিপরীত বায়াস মানে কি, এটা হলো কি সম্মুখ বায়াসের বর্তনী চিত্র আর এটা হলো বিপরীত বায়াসের বর্তনী চিত্র। সম্মুখ বায়াসের মধ্যে যখন তুমি একটা পি প্রান্তকে এবং এন প্রান্তকে ব্যাটারির ধনাত্মক প্রান্ত এবং এন প্রান্তকে ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করবে, তখন যে ব্যবস্থা তৈরি হয় তাকে বলে সম্মুখ বায়াস। ট্রু কানেকশন করা হয় এখানে, মানে পি কে পজিটিভের সাথে আর এন কে নেগেটিভের সাথে যুক্ত করার যে পদ্ধতি। ওকে, আর যখন পি প্রান্তকে দেখো ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে আর এন প্রান্তকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়, তখন এই ব্যবস্থাকে বিপরীত বায়াস বলা হয়। বিপরীত বায়াস সিস্টেমে অ্যাকচুয়ালি পি অংশে এবং এন অংশে থাকা সংখ্যালঘু আধান বাহকের জন্য অত্যন্ত ক্ষুদ্র মাত্রার প্রভাব পাওয়া যায়। ওকে, সংখ্যায় লঘু, পি অঞ্চলে সংখ্যালঘু কারা থাকে ইলেকট্রন, আর এন অঞ্চলে সংখ্যালঘু থাকে হোলগুলি। তো ওই অংশের জন্য অনেক ক্ষুদ্র মাত্রার প্রভাব পায় ইনিশিয়ালে, যেগুলি মেজার করতে মাইক্রোমিটার লাগানো হয়। এটা কিন্তু মাইক্রোমিটার, যেটা ক্ষুদ্র মাত্রার প্রভাবকে মেজার দেবে। তাই এখানে প্রাথমিক অবস্থায় কিছু প্রভাব পাওয়া যায়, এরপর ধীরে ধীরে আর মানে ফার্দার ইনক্রিজিং ভোল্টেজ দেয়ার ইজ নো আউটপুট কারেন্ট। ওকে, এরপর যখন তুমি সম্মুখ বায়াসের বেলায় দেখো এটা উল্টো, যখন পি প্রান্তকে পজিটিভ এবং এন প্রান্তকে নেগেটিভ সাথে যুক্ত করা হয় কি ঘটে ব্যবস্থা দেখো। এটা হলো পি রিজিয়ন, এটা হলো এন রিজিয়ন নাকি। পি প্রান্তকে ব্যাটারি ধনাত্মকের সাথে আর এন প্রান্তকে ব্যাটারি ঋণাত্মকের সাথে যুক্ত করা হয়। ওকে, পি প্রান্তে কি থাকে হোলগুলি আর এন প্রান্তে কি থাকে ইলেকট্রনগুলি। তো ইনিশিয়াল তো যখন পি এবং এন সংযোগ তৈরি হয়েছে তখন ওইখানে কি যেখানে একটা নিঃসৃত অঞ্চল তৈরি হয়েছে নাকি, অর্থাৎ ওই সংযোগ অঞ্চলে থাকা ইলেকট্রন এবং হোলগুলি একে অপরকে ফিউজ করে দেয়। ওকে, তো ফিউজ করার পর এখানে একটা নিঃসৃত অঞ্চল তৈরি হয় যেখানে বিভব প্রাচীর বলে এটাকে নাকি, পটেনশিয়াল ব্যারিয়ার বলে বা বিভব প্রাচীর। অর্থাৎ ওই অঞ্চলে যখন পিএন সংযোগ ব্যবস্থা তৈরি হয় তখন আর কোনো প্রবাহ চলতে থাকে না। ওকে, যখন ওই ব্যাটারি কানেকশন করা হয় তখন এখান থেকে পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনালে যুক্ত থাকার কারণে এটা পজিটিভ গুলি হোলগুলিকে কি বিকশিত করে আর নেগেটিভ টার্মিনালগুলি কি করবে ইলেকট্রনগুলিকে বিকশিত করবে, আকর্ষণ না বিকর্ষণ করে। ওকে, তো বিকর্ষণ হওয়ার কারণে কি করবে হোলগুলি এদিকে যাবে আর ইলেকট্রনগুলি এদিকে আসবে এবং ওই সংযোগ অঞ্চলটাকে আরো একটু সংকোচন করে দেবে নাকি, শ্রিঙ্ক হয়ে যাবে, যার ফলে এখানে ইলেকট্রনের পেনিট্রেশন মানে আবার দেখা যাবে, অর্থাৎ ইলেকট্রনগুলি এবং হোলগুলি একে অপরকে ফিউজ করার জন্য ছোটাছুটি করবে এবং এখানে প্রভাব পাওয়া যাবে আউটপুট বর্তনীতে। ওকে, এই ব্যবস্থাগুলিকেই মানে এই যে পিএন সংযোগের যে কানেকশন, ওকে, ডায়োড সিম্বল কি বুঝা গেছে, এটা হলো পিএন সংযোগের ডায়োড সিম্বল। ওকে, বর্তনী চিত্র বা দেখো বর্তনী। ওকে, এটা কি বর্তনী চিত্র, অতিমাত্রায় অনুমান করব না। দেখো এরপর এই পিএন সংযোগ ব্যবস্থাকে কিভাবে তুমি অর্ধ তরঙ্গ একমুখীকরণে ব্যবহার করবে এটাই আজকে ডিসকাস করছি। ওকে, এটা তো আগে আলোচনা হয়ে গেছে। অর্ধ তরঙ্গ একমুখীকরণ মানে কি, যখন তুমি সিনুসয়েডাল বা সাইনধর্মী তরঙ্গকে একমুখীকরণ মানে ডিসি তে রূপান্তর করতে পারবে, এই ব্যবস্থাকে বলা হয় একমুখীকরণ পদ্ধতি। এখন অর্ধ তরঙ্গ একমুখীকরণ, ওকে, মানে তরঙ্গকে আমি আউটপুটে অর্ধেক ভাবে যখন পাবো, পূর্ণটা যখন না দেখো আমরা যখন পূর্ণ তরঙ্গ দিই, অর্থাৎ এসি তে কি পর্যায়ক্রম অভিমুখ পরিবর্তন করে না, এসি পর্যায়ক্রম অভিমুখ পরিবর্তন করে। যখন এখানে একটা ডায়োড ব্যবহার করা হয় তখন এই ডায়োডটা সেই অভিমুখ পরিবর্তনকারী যে প্রবাহ আছে ওইটাকে একই দিকে ফ্লো করতে সহায়তা করে। ওকে, অর্ধ তরঙ্গের বেলায় এখানে যে ফ্লোগুলি আছে এই ফ্লোগুলি একমাত্র পজিটিভ বা নেগেটিভের জন্য হয়ে থাকে। যখন পজিটিভের জন্য হয় তখন তুমি শুধুমাত্র একদিকেই পাইবা, আর নেগেটিভের জন্য কোনো প্রভাব পাইতা না, জিরো। আবার পুনরায় পজিটিভের জন্য আবার প্রভাব হবে, নেগেটিভের জন্য আবার জিরো। এইভাবে তুমি প্রত্যেকটা পূর্ণ চক্রে একটা মানে 50% কম পাচ্ছ নাকি, তাই এটাকে অর্ধ তরঙ্গ বলা হয়।
এবং কিভাবে ইউজ করা হয় বর্তমানে এটাই দেখাবো, কাটতে লাগবে না। দেখো এটা একটা ট্রান্সফরমার থেকে কি আমরা এসি সোর্স হিসেবে ব্যবহার করতে পারি ট্রান্সফরমারকে। ট্রান্সফরমার কি করে? এসি প্রবাহ তৈরি করে নাকি? এটা ট্রান্সফরমারের বর্তনী, মিউচুয়াল ইন্ডাকশনের কাজ করছে। ওকে, হ্যাঁ, এটাকে বলা হয় প্রাইমারি কয়েল বা প্রাথমিক কুণ্ডলী। এটাকে লেখো প্রাথমিক কুণ্ডলী। ওকে, লিখো। এটাকে বলবে গৌণ কুণ্ডলী। ওকে, এটা হলো গৌণ কুণ্ডলী। এখানে এসি সোর্সের ফ্রিকোয়েন্সি কত? 220 ভোল্ট 50 হার্টজ নাকি? এখানে একটা ডায়োড আমি ব্যবহার করব, ঠিক আছে? ডায়োড থেকে প্রবাহগুলিকে দেখো, আমরা প্রবাহগুলিকে কই পাঠাবো? আউটপুট বর্তনীতে নাকি? কোন উৎস হিসেবে ব্যবহার করার জন্য। এটা হলো লোড রেজিস্ট্যান্স আরএল, এটা আউটপুট নিতে পারে, আউটপুট। আর এটা হলো কি? ইনপুট। ওকে, ইনপুটে কি দিচ্ছি? ইনপুটে এসি কারেন্ট বা এসি প্রবাহ বা সাইনধর্মী তরঙ্গ যেটা, সেটাকে আমরা ইনপুটে প্রদান করার পর আউটপুটে ডিসি পাবো নাকি? অর্থাৎ ডায়োড এক ধরনের ফিল্টারের মতন কাজ করে। ফিল্টারে যেমন কি বলেছি, আয়রন যুক্ত জল দেওয়া হয় তখন ফিল্টার সাকিং করে, যখন আয়রন বিহীন জল পাওয়া যায় নিচের স্তরে, তেমন ভাবে এসি যখন দেওয়া হয় তখন এটা ডিসি তে কনভার্ট করে। ওকে, ডিসি তে, বাস এই হলো ডাইরেক্ট কথা। তো এখানে দুটো বিন্দু S1 এবং S2 দুটি বিন্দু নিয়েছি। এই দুটি বিন্দুই হলো প্রাথমিক বিন্দু আউটপুট বর্তনী। ওকে, যেখানে S1 কে একটা ডায়োডের সাথে যুক্ত করছি P এবং N জাংশনের সাপেক্ষে, ডায়োডটার নাম দাও D। ওকে, কি হয় দেখো, যখন একটা চিত্র আছে আউটপুট, এটা কি আউটপুট, দেখো এসি কি করে? পর্যায়ক্রমে অভিমুখ পরিবর্তন করে না? একবার প্লাস, পরবর্তীতে মাইনাস, একবার প্লাস, একবার মাইনাস। আমাদের ইন্ডিয়াতে মানে এটা ফ্রিকোয়েন্সি কত, কম্পাঙ্ক কত? 50 হার্টজ। মানে সে 1 সেকেন্ডে 100 বার অভিমুখ পরিবর্তন করে নাকি? 50টা সাইকেল কমপ্লিট করে নাকি? 1 সেকেন্ডে সে 50টা সাইকেল কমপ্লিট করে। একটা সাইকেল কমপ্লিট করতে কতটুকু যায়? এই দেখো, এটা হলো একটা সাইকেল, একবার প্লাস আরেকবার মাইনাস। ওকে, অর্থাৎ 0 থেকে 2 পাই 360 ডিগ্রি রোটেশন, মিড পয়েন্টে কি পাই, এমন করে তো আসবে নাকি? তাহলে একটা কমপ্লিট সাইকেলে একবার প্লাস আর একবার মাইনাস হলে, তাহলে 50টা সাইকেলের জন্য এতবার অভিমুখ পরিবর্তন করতে আছে 100 বার না? হ্যাঁ, একটা সাইকেলে যদি 2 বার হয় তাহলে 50টা সাইকেলে কত হইবে? 100 বার। তো এই ইনপুট বর্তনীতে আমরা যখন এসি প্রদান করি তখন আউটপুটে কিভাবে ডিসি তে রূপান্তর হয় ওই সিস্টেমটা দেখাচ্ছি। দেখো, যখন সাপোজ কোন এক মুহূর্তে আমরা যখন পজিটিভ সাইকেল নিয়ে আলোচনা করছি, সাপোজ S1 টা কি পজিটিভ আর S2 টা নেগেটিভ হবে। S1 টা পজিটিভ হলে পজিটিভটা P এর সাথে থাকলে কি হয়? এটা ট্রু কানেকশন না? পজিটিভটা যদি P এর সাথে থাকে তখন কি ট্রু কানেকশন হয় এবং প্রবাহ পাওয়া যায় আউটপুট করতে নিতে। তখন এখানে আমি প্রবাহ পাবো, হ্যাঁ, প্রবাহ পাওয়া যাবে, আউটপুটে প্রবাহ পাওয়া যাবে। ওকে, এই ভার রোধ বা লোড রেজিস্ট্যান্সের মাধ্যমে আউটপুটে তুমি এটাকে ব্যবহার করতে পারবে এই প্রবাহটাকে। ওকে, ডায়োড বর্তমানে কোথায় ইউজ করা হয়? বিভিন্ন মাইক্রোচিপ গুলিতে, যেমন মোবাইল চার্জার, হবে রিমোট কন্ট্রোল চিজ, হবে ডায়োড, যেটা এক কথা ডিসি তে চলে, ওকে, এসি কে ডাইরেক্ট ডিসি তে রূপান্তর করতে পারে। তো এখন দেখো, যখন S1 পজিটিভ হয়, S2 নেগেটিভ হয়, তখন কি হয়? S1 পজিটিভ, S2 নেগেটিভ হলে আমরা প্রবাহ পাবো নাকি? এটা হলো ট্রু কানেকশন, অর্থাৎ আউটপুট বর্তনীতে প্রবাহ পাওয়া যাবে। ওকে, এর পর মুহূর্তে যখন সে অভিমুখ পরিবর্তন করে, দেখো আমরা যদি একটা সাইকেল অঙ্কন করি, এখান থেকে লিখে রাখছি, এটা হলো ইনপুটে নাকি? আঁকাও সবাই 0 থেকে 2 পাই, এটা হলো ওমেগা টি ধরি আমরা, এটা হলো I অথবা V ভোল্টেজ হতে পারে। ওকে, প্লাস মাইনাস প্লাস এইভাবে পরিবর্তন হচ্ছে। ওকে,
এটা হলো 2 পাই। যখন S1 পজিটিভ হয় মানে এই সাইকেলের জন্য হাফ সাইকেল নাকি, S2 নেগেটিভ হয় তখন কি আউটপুটে প্রভাব পাওয়া যায় না, সরি পাওয়া যায়। ওকে, আউটপুটে প্রভাব পাওয়া যায় কারণ এটা টু কানেকশন হয়, পিটা পজিটিভের সাথে আর এটা নেগেটিভের সাথে হচ্ছে নাকি। তাই এর পরের মুহূর্তে যখন এটার রেঞ্জ কত দেখো 0 থেকে 2 পাই না, 2 পাই না, পাই অবধি 0 ওমেগা টি দেন পাই নাকি, এই রেঞ্জের জন্য 0 টু পাই এর জন্য আমরা প্রভাব পাই। আবার রোমান 2 দিয়ে লেখো, হ্যাঁ রোমান 2 দিয়ে লেখো, পাশে লিখো। যখন দেখো পরবর্তী হাফ সাইকেলে কি হয়, যখন পাই থেকে না শুরু হয় এটা পাই ওমেগা টি 2 পাই না, ঠিক আছে, পরবর্তী হাফ সাইকেলে তখন S1 কি নেগেটিভ না, কারণ ওইরকম পরিবর্তন করছে না, S কি প্লাস থাকলে এবার কি মাইনাস, এখন S2 কি পজিটিভ। তাহলে দেখো S1 যখন নেগেটিভ হয় আর S2 পজিটিভ হয়, কানেকশন কি ফরওয়ার্ড না রিভার্স, রিভার্স বায়াস, ভেরি গুড। তাহলে এটা বিপরীত বায়াস হয়ে গেছে নাকি, বিপরীত বায়াসের প্রভাব হবে না, ফাইদা না, একসময় বন্ধ হয়ে যাবে নাকি, অর্থাৎ এখানে কোনো প্রভাব হবে না। I ইকুয়াল টু কি 0, ঠিক আছে। তাহলে এটা কমপ্লিট সাইকেলের কথা আমরা এখানে বিবেচনা করছি। ওকে, তাহলে এটা হচ্ছে আউটপুট চিত্র অঙ্কন করা, এটার সাথে মিলিয়ে একটা লাইন অঙ্কন করে ডট ডট দিয়ে রাফ পয়েন্টগুলি ইন্ডিকেট করা। এটা হলো কি পাই, এটা হলো 2 পাই, এটা হলো কি 3 পাই হবে নাকি, এটা হলো 0। তাহলে দেখো লক্ষ্য করো ফার্স্ট 0 টু পাই এর জন্য প্রভাব পাইছি না, ঠিক আছে, পাই টু 2 পাই এর জন্য প্রভাব পাইছি না, পাইছি না 0। তাহলে এটা কি ব্ল্যাঙ্ক থাকবে নাকি। আবার নেক্সট যখন 2 পাই থেকে 3 পাই এর জন্য নেব তখন কি S1 প্লাস S2 মাইনাস দেব না, ওই ক্ষেত্রে কি আবার এটা ফরওয়ার্ড বায়াস বা সম্মুখ বায়াসে যাওয়ার কারণে প্রভাব পাবো নাকি। এইভাবে আমরা শুধুমাত্র এক মুখে পাইতাছি নাকি, এবং অর্ধেক অর্ধেক করে নাকি, অর্ধেক অর্ধেক করে, তাই এটাকে বলা হয় অর্ধতরঙ্গ একমুখীকরণ। ওকে, একমুখীকরণ মানে এটা একই দিকে হয় প্লাস অথবা মাইনাস জন্য পাচ্ছি, আর যদি অর্ধেক অর্ধেক পাচ্ছি মানে কি অর্ধতরঙ্গ। আর পূর্ণ তরঙ্গে কি হবে, এই ব্ল্যাঙ্ক যে জায়গাটা আছে এটার জন্য হবে, বুঝা গেছে। পূর্ণ তরঙ্গের জন্য তখন দুইটা ডায়োড ইউজ করতে হবে এবং এই লোড রেজিস্ট্যান্সকে সেন্ট্রাল ট্যাপ ট্রান্সফরমারের মাধ্যমে যুক্ত করতে হবে। ওকে, সেন্ট্রাল ট্যাপ ট্রান্সফরমার। ওকে, এটা হলো প্রাইমারি কুণ্ডলী বা প্রাথমিক কুণ্ডলী, এটা হলো গৌণ কুণ্ডলী। ওকে, ফ্লাক্সের মাধ্যমে তো আমরা এখানে প্রভাব হয় নাকি, ফ্লাক্সের মাধ্যমে আমরা ট্রান্সফরমার আগে করে দিয়েছি, ফ্লাক্স জেনারেশন মাধ্যমে আমরা এখানে করা হয়। বুঝা গেছে না। পূর্ণ তরঙ্গের বেলা কি করতে দেখো, লেখো এরপরে এটি দাও পূর্ণ তরঙ্গ। ওকে, পূর্ণ তরঙ্গ এখানে বুঝাই দিই, পূর্ণ তরঙ্গ এক মিলানো চিত্র। পূর্ণ তরঙ্গের বেলা কি হবে, এখানে আরেকটা ডায়োড লাগাতে হবে, এটাকে D1 ডায়োড, এটাকে D2 ডায়োড মানো, ঠিক আছে। আর যে আউটপুট সিস্টেমটা আছে এখানে দুটোর ক্ষেত্রে একটা কমন লোড রেজিস্ট্যান্স নিয়ে এখানে সেন্টার ট্যাপ করা হয়। ওকে, হ্যাঁ সিটি লিখে রাখো, সেন্টার ট্যাপ। আউটপুট। ওকে, গেলো আর এল আউটপুট। আর এটা কি ছিল, ইনপুট আর আউটপুট ক্যারেক্টারিস্টিক্স দাও। ওকে, লেখো। ওকে, দেখেন একটা বাউন্ডারি দিয়ে দিই, যাও দেখো যে মুহূর্তে হ্যাঁ 0 টু পাই নেওয়া হয় তখন কি S1 পজিটিভ S2 নেগেটিভ, তাহলে S1 পজিটিভ হলে কি ডায়োড D1 অ্যাক্টিভ হইব, আর D2 ডায়োড দেখো S2 নেগেটিভ হওয়ার কারণে এটা রিভার্স হয়ে যাবে ডি অ্যাক্টিভ নাকি। এই ক্ষেত্রে কি লিখে রাখো, এইভাবে লেখো S1 পজিটিভ হলে কি হবে D1 অ্যাক্টিভেশন মোড। ওকে, বা অ্যাক্টিভ হয় বলে লিখে রাখো, আর D2 টা কি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। ওকে, ডিঅ্যাক্টিভেট। তাহলে এর পরবর্তী হাফ সাইকেলে মানে পাই থেকে 2 পাই এর জন্য দেখো, পাই থেকে 2 পাই এর জন্য কি ঘটবে, S1 নেগেটিভ হয় না, S2 কি পজিটিভ, লিখো তাড়াতাড়ি। যখন S1 নেগেটিভ হয় সেই কেসে দেখো D1 হয়ে যাবে ডিঅ্যাক্টিভেট। ওকে, হবে না,
D1 ডায়োড ডিঅ্যাক্টিভেট, আর এখানে D2 ডায়োড হয়ে যাবে অ্যাক্টিভ। ক্লিয়ার? কেন অ্যাক্টিভ হবে? কারণ S2 পজিটিভ হওয়ার কারণে D2 টা দেখো সম্মুখ বায়াসে চলে গেছে নাকি? অর্থাৎ প্রবাহ শুধুমাত্র এটার কারণে আমার এর মধ্যে দিয়ে প্রবাহ শূন্য। ওকে, যার ফলে আমি শুধু আউটপুট সিস্টেমে যে কোনো একটা ডায়োডের জন্য ফেলছি। ওকে, প্রত্যেক কেসে প্রত্যেক হাফ সাইকেলে দেখো 0 টু পাই এর জন্য D1 অ্যাক্টিভ থাকে, তখন D2 ডিঅ্যাক্টিভ থাকে। ওকে, আবার পাই টু 2 পাই এর জন্য কত D1 ডিঅ্যাক্টিভ থাকে আর D2 অ্যাক্টিভ হয়ে যায়। অর্থাৎ পাই টু 2 পাই, দেখো পাই থেকে 2 পাই এর জন্য যদি গণনা করি তাহলে প্রথমে যে আউটপুট পাবো সেটা কি D1 ডায়োডের জন্য না? এরপরে পাই থেকে 2 পাই এর জন্য আবার দেখো D2 এর জন্য পাচ্ছি। অনুরূপভাবে আবার সিমিলারলি ফরওয়ার্ড ফেজে আবার D1, এইভাবে D1 D2 D1 D2 এর জন্য বুঝা গেছে? D1 D2 D1 D2 করে পাবে। অর্থাৎ এখানে দেখো যে আউটপুট যে কারেন্ট এটা নষ্ট হচ্ছে না নাকি? অর্থাৎ এখানে দেখো টাইমিং এর যে গ্যাপ ওইটা নাই, বুঝা গেছে? আর অততরঙ্গের বলে টাইমিং এর গ্যাপটা কি ছিল? আগের দিনে যখন নোকিয়া মোবাইল যখন চার্জ দিত তখন কি 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যেত নাকি? ওখানে একটা ডায়োড যখন ব্যবহার করা হয় এই কেসে এমনটা হতো। আর এখন কি ফুল চার্জ করতে আধা ঘন্টা টাইম লাগে। মোটামুটি 2টা ডায়োড ব্যবহার করা অথবা 4টা ডায়োডও ব্যবহার করা হয়। 4টা ডায়োড ইউজ করা তখন তাকে মানে ব্রিজ রেক্টিফায়ার সিস্টেম বলে। হ্যাঁ, ওটা লাগবে না, তোমরা সিলেবাসে 2 দিয়েছে। ওকে, 2টা ডায়োড। তাহলে বুঝলাম যে 2টা ডায়োডের বেলায় কি অনেক ফাস্ট নাকি? অর্থাৎ এখানে প্রবাহের যে আউটপুট প্রবাহটা নষ্ট হচ্ছে না নাকি? অর্থাৎ একটা কমপ্লিট সাইকেলে দুইবার জন্য হচ্ছে নাকি? অর্থাৎ একমুখীকরণের জন্য এটাকে বহুমুখী, হ্যাঁ, অর্থাৎ পুনর্গণনা একমুখীকরণের ক্ষেত্রে কি হয় যে একটা সম্পূর্ণ সাইকেলে পজিটিভ এবং নেগেটিভ চক্রের জন্য উভয় চক্রে আমরা আউটপুট প্রবাহ পাই নাকি? যার ফলে প্রবাহ এখানে নষ্ট হচ্ছে না, তাই ফাস্ট চার্জিং হয়। আর ওই বেলায় কি আর অত তরঙ্গের বেলায় কি হইতো? ওইখানে পাই টু 2 এর বেলায় ডিঅ্যাক্টিভেট মোশন চলে যায় নাকি? অর্থাৎ চার্জ হয় না। এইভাবে তোমরা ইনপুট এবং আউটপুট সিস্টেমে কি কি বলছো এগুলো লিখে দিলে কমপ্লিট হবে বাস।